নমস্কার। আমার আজকের আলোচনা জ্যোতিষ ও বিজ্ঞান এর দুটোর মধ্যে একটা মেলবন্ধন স্থাপন করা যায় কিনা সেই নিয়ে। অনেকেই বলেন জ্যোতিষশাস্ত্র বিজ্ঞান, সেটা আমিও বলি, কিন্তু বৈজ্ঞানিক রীতিতে জ্যোতিষশাস্ত্রকে তুলে ধরা হয়েছে এরকম কোনো বই বা পুস্তক আমার চোখে পড়েনি সেরকমভাবে। হলেন ও পরিচয়েতে এইটুকু বলেই সবাই রয়ে গেছেন। যেহেতু আমাদের প্রেডিকশান মেলে, সেহেতু এটাকে বিজ্ঞান বলে সবাই মুখে প্রচার করেন, কিন্তু একটা অকাট্য যুক্তি দিয়ে প্রমাণ করার মতো উদ্যোগ কারোর মধ্যে দেখা যায়নি। অনেক নামি দামি জ্যোতিষী এসেছেন, এখনও আছেন, ছিলেন, তারা বহু মূল্যবান বই লিখেছেন, কিন্তু তবুও জ্যোতিষ যে বিজ্ঞান তার সাপেক্ষে একটা অকাট্য যুক্তি খাড়া করা, সেটা পুরোপুরিভাবে সম্ভব হয়েছে বলে আমার মনে হয় না। আলোচনা শুরু করার আগে আপনাদের আমি বলতে চাই, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নানা গুরুত্বপূর্ণ আলোচনা জ্যোতিষ সংক্রান্ত, আধ্যাত্মিক সংক্রান্ত আমার এই চ্যানেলে আপনারা শুনতে পাবেন। এছাড়া আমি জ্যোতিষশাস্ত্র শেখানোর অনুষ্ঠান শুরু করেছি ভিডিওর মাধ্যমে, একদম প্রাইমারি স্টেজ থেকে শেখানো শুরু করেছি। আপনারা যদি কেউ জ্যোতিষ শিখতে আগ্রহী হন তাহলে ঘরে বসে ভিডিওর মাধ্যমে জ্যোতিষ শিখতে পারেন। ভিডিওকে যা বলবো সেটা যা বুঝতে যদি কোনো অসুবিধে থাকে কমেন্ট করলে আমি কমেন্টের মাধ্যমেই আপনাদের উত্তর দেব, এবং তার জন্য আপনারা আমার এই চ্যানেলের জয়েন বাটনে ক্লিক করে চ্যানেলের মেম্বারশিপ নিন। যাই হোক, আজ পর্যন্ত যতজন ফলিত জ্যোতিষ সম্বন্ধে কিছু লিখেছেন তাদের অধিকাংশই একে গুপ্তবিদ্যা ও রহস্যময় ব্যাপার বলে উল্লেখ করেছেন। একে স্পষ্ট বৈজ্ঞানিক আকার দেওয়ার চেষ্টা দু একজন ছাড়া প্রায় কেউই করেননি। আমাদের দেশের কথা ছেড়েই দিই, পাশ্চাত্য দেশগুলোতেও জ্যোতিষের আলোচনা ঠিক বৈজ্ঞানিক ধারা অনুসরণ করে করেনি। পাশ্চাত্য জ্যোতির্বিদরাও ফলিত জ্যোতিষের ব্যাপারগুলোকে ঠিক জড়বিজ্ঞানের মতো করে সাজাতে পারেনি, এবং তথ্যগুলি নিয়ে পর্যবেক্ষণ ও পরীক্ষা দ্বারা তাদের সুশৃঙ্খলভাবে শ্রেণীবদ্ধ করতে সাহসী হননি। তারা এর সত্যতা প্রচার করতে এত ব্যস্ত হয়েছেন যে অনেক ভুলভ্রান্তিকে ইচ্ছা করেই আমল দিয়েছেন। কেননা যার ওপর জনসাধারণের বিশ্বাস কম, তার ত্রুটিগুলির ওপর দৃষ্টি আকর্ষণ করলে বিজ্ঞানটির ওপর বিশ্বাস আরও কমে যেতে পারে, এই ধারণা তাদের মধ্যে কাজ করেছে বলে আমার মনে হয়। কিন্তু বিজ্ঞান চায় সত্য, বিজ্ঞানের মধ্যে গোঁজামিলও চলে না, মতান্তরও চলে না। যা সত্য এবং অবিসম্বাদিত তাই বিজ্ঞানের স্থান পাওয়ার যোগ্য। উলঙ্গ সত্যকে সামনাসামনি দেখবার শক্তি ও সাহস বৈজ্ঞানিকের থাকা দরকার। হয়তো যে ধারণা আমি একান্ত মমতার সঙ্গে এতদিন পোষণ করে এসেছি, এক মুহূর্তের মধ্যে তাকে একেবারে বিসর্জন দিতে হবে। এই যে কত কঠিন ব্যাপার, চিরাচরিত সংস্কার পরিত্যাগ করতে শরীর ও মনকে যে কী ভীষণ আঘাত সহ্য করতে হয়, তা ভুক্তভোগী ছাড়া আর কে বুঝবে। বিজ্ঞান আদ্যাশক্তি, আদিবিদ্যা দক্ষিণাকালিক বিজ্ঞানেরই প্রতীক। তার বাম হস্ত দুটিতে খড়গ ও মুন্ড, সেখানে মায়া মমতার স্থান নেই। সমস্ত সংস্কার, সমস্ত ধারণা খণ্ড খণ্ড করে তাদের কঙ্কালে পরিণত করা হয়েছে। কিন্তু দক্ষিণ হস্ত দুটিতে বড় অভয়, ওই পুরানো সংস্কারের খণ্ডিত দেহ ও কঙ্কালের মধ্যে থেকে নতুন নিয়ম, নতুন শক্তি আবিষ্কৃত হয়েছে, যার প্রয়োগে জীবের মঙ্গলের জন্য শত শত পথ খুলে গেছে। কালিকা শুধু সংহারময়ী নন, পঞ্জীকৃত কুসংস্কারের রক্তবীজকে বিনাশ করে অন্ধবিশ্বাস ও জড়ত্ব, এই দুই শুম্ভ নিশুম্ভকে সংহার করে সত্যের, বিজ্ঞানের, দেবত্বের প্রতিষ্ঠা করেন। সত্যের কাছে, বিজ্ঞানের কাছে অন্ধবিশ্বাসের স্থান নেই। অনেকে বলেন জ্যোতিষশাস্ত্র বড় সূক্ষ্ম, বড় রহস্যময়, এর জ্ঞান যোগ ও সাধনা দ্বারাই পাওয়া যায়, বিজ্ঞানের কাছে পরাস্ত। যোগ ও সাধনা বলতে এনারা বোঝেন রহস্যময় একটা কিছু, কিন্তু সে সময় তাদের মনে থাকে না যে এই যোগ ও সাধনারও বিজ্ঞান একসময় আমাদের দেশে ছিল, এবং তার প্রমাণ ও নিদর্শন আজ পর্যন্ত আছে। এই বিশ্বের সমস্ত ব্যাপারের মধ্যে একটা নিয়ম ও শৃঙ্খলা বিচার করছে।
এক এক দিক থেকে এই নিয়ম ও শৃঙ্খলা আবিষ্কারই বিজ্ঞানের কাজ। তাহলে কথা দ্বারা এই যে ফলিত জ্যোতিষের কাছে বিজ্ঞান পরাস্ত হতে পারে যদি জ্যোতিষের ব্যাপারের মধ্যে কোনো নিয়ম শৃঙ্খলা না থাকে, অথবা জ্যোতিষিক ব্যাপারের নিয়ম ও শৃঙ্খলা আবিষ্কারযোগ্য না হয়। জ্যোতিষিক ব্যাপারগুলির মধ্যে যে নিয়ম শৃঙ্খলা নেই এ কথা কেউই বলতে পারবেন না, এবং সেই নিয়ম ও শৃঙ্খলার আবিষ্কার যে অসম্ভব তাও নয়, কেননা তার কিছুটা আবিষ্কার না হলে জ্যোতিষের বিচারই সম্ভব হতো না। অতএব জ্যোতিষশাস্ত্রের মধ্যে যদি কিছুমাত্র সত্য থাকে তাহলে তা বিজ্ঞানের আকারে প্রকাশ করা সম্ভব। জ্যোতিষের বৈজ্ঞানিক নিয়মগুলি অন্যান্য জড়বিজ্ঞানের মতোই পরীক্ষা ও প্রয়োগ দ্বারা প্রমাণ করা যেতে পারে। মোট কথা, ফলিত জ্যোতিষও একটি বিজ্ঞান, এবং শুধু তাই নয়, অন্যান্য বিজ্ঞানের সঙ্গে এর কম বেশি ঘনিষ্ঠও আছে। জ্যোতিষের তত্ত্ব ভালো করে বুঝতে হলে অনেকগুলি বিজ্ঞানের সাহায্য প্রয়োজন। শরীরতত্ত্ব, মনোবিজ্ঞান তো জানা চাই, গণিত বিজ্ঞান, খগোল বিজ্ঞান অর্থাৎ স্পেরিক্যাল ট্রিকোনোমেট্রি আর স্পেরিক্যাল অ্যাস্ট্রোনমি সম্বন্ধেও জ্ঞান থাকা দরকার। ফলিত জ্যোতিষে এমন অনেক ব্যাপার আছে যার মূল ধারণা খগোল থেকে গৃহীত। খগোল বলতে স্পেরিক্যাল ট্রিকোনোমেট্রির কথা বলা হচ্ছে। খগোলের জ্ঞান না থাকলে এবং তার অর্থ পরিষ্কারভাবে না জানা থাকলে কুণ্ডলীর অর্থ বোঝাও অসম্ভব। কুণ্ডলী বিচারে যাকে ভাববিন্দু বলে তার এবং রাহু, কেতু, ক্রান্তিপাত প্রভৃতির সুস্পষ্ট ধারণা গণিতের ও খগোলের জ্ঞান না থাকলে কখনোই করা যায় না। শরীরতত্ত্ব এবং মনোবিজ্ঞানের জ্ঞান যে ব্যক্তিগত কুণ্ডলী বিচারে অপরিহার্য তা একটু অনুধাবন করলেই বোঝা যায়। ফলিত জ্যোতিষের ফল বিচারের জন্যে অন্যান্য বিজ্ঞানের কিছু কিছু জানা প্রয়োজন। এ কথাটি একেবারেই ভুল বলে অনেকে মনে করতে পারেন, কিন্তু বাস্তবিক তা নয়। যে কোনো শিল্পকলা অথবা যে কোনো বিষয়ে পারদর্শিতা লাভ করতে হলে বিজ্ঞানের জ্ঞান অপরিহার্য। একজন সঙ্গীত শিল্পী তখনই খুব বড় মাপের শিল্পী হয়ে উঠতে পারেন যখন তার গণিতে কিছুটা জ্ঞান থাকে, কারণ সুর, তাল ও লয় এই তিনটের মেলবন্ধনের মধ্যেও আছে অঙ্ক। যার একটু এদিক ওদিক হলেই হয় তাল কাটবে, না হয় লয় ধরে রাখতে পারবেন না, আর না হয় সুর থেকে সরে যাবেন। গানের মধ্যে সরগম করার সময় কোথা থেকে ধরে কোনখানে ছাড়তে হবে সেটা পুরোটাই অঙ্কের হিসেব। ইংলিশ ফিলোসফার হার্বার্ট স্পেন্সার তার এডুকেশন নামক পুস্তকে এক জায়গায় প্রশ্ন করেছেন, কোন জ্ঞানের মূল্য সবচেয়ে বেশি? তিনি নিজেই সে প্রশ্নের একটিমাত্র কথায় উত্তর দিয়েছেন, বিজ্ঞানের। এমন অনেক চিত্রকর, ভাস্কর, কবি জন্মেছেন যাদের বিজ্ঞানের অভাবে, মানে বিজ্ঞানের জ্ঞানের অভাবে তাদের হস্তপ্রসূত অনেক জিনিসই অর্থহীন হয়ে গেছে। মিল্টনের বিশ্বাস ছিল বৈজ্ঞানিক জ্ঞান কবি অনুভূতির একটা বড় বাধা, কিন্তু কালিদাস, শেক্সপিয়ার, গেটে, টেনিসন, রবীন্দ্রনাথ ঠাকুর এরা প্রমাণ করেছেন সে বিশ্বাস ছিল ভুল। অনেকে বলেন গ্রহরূপী জনার্দন, গ্রহগণ ঈশ্বরেরই প্রতীক, অতএব তাঁদের বিজ্ঞানের মধ্যে এনে ফেললে বা বিজ্ঞানের গণ্ডির মধ্যে এনে ফেললে তাদের অবমাননা করা হয়, এবং তাদের আর ঈশ্বরের অবমাননা করা একই ব্যাপার। যাঁরা এরকম বলেন তাদের প্রতি আমার বক্তব্য এই যে তারা গ্রহরূপী জনার্দন এই বাক্যের অর্থ বোঝেননি। শক্তি মাত্রেই ভগবানের শক্তি, সে শক্তির নিয়ম ও ধারা একেবারে নির্দিষ্ট, একেবারে অপরিবর্তনীয়। কোনো লৌকিক চেষ্টা দ্বারা তার একটুও পরিবর্তন করা যায় না। শক্তির নিয়ম আবিষ্কৃত হতে পারে, কিন্তু কোনো ব্যক্তির সাধ্য নেই তার এক চুলও ব্যতিক্রম করে। সেই জন্যই গ্রহ শক্তিকে ঐশী শক্তি বলা হয়েছে। এই হিসাবে প্রত্যেক শক্তিই ঐশী শক্তি। অগ্নির দাহিকা শক্তি, জলের প্লাবনী শক্তি সবই ভগবানের শক্তির অংশ, কিন্তু অগ্নি, জল, বায়ু, বিদ্যুৎ এদের শক্তিগুলোকেও বিজ্ঞানের গণ্ডির মধ্যে আনা হয়েছে, এবং তাদের দ্বারা আমাদের দৈনন্দিন কার্যও সম্পাদিত হচ্ছে। এতে যদি ঈশ্বরের অবমাননা না হয় তাহলে গ্রহের শক্তিকে বিজ্ঞানের মধ্যে আনলে বোধহয় ভগবান নিজেকে অপমানিত মনে করবেন না। ফলিত জ্যোতিষের বৈজ্ঞানিক আলোচনা অনেকের কাছেই বিসদৃশ মনে হতে পারে,
সংস্কৃত শ্লোক তারা কোনো মতেই বাদ দিতে চান না এবং কথায় কথায় আর্যমণি ঋষিদের দোহাই পারেন। তাদের মনোভাব বোঝা শক্ত। জ্যোতিষ যদি সত্য হয় তাহলে তার একটা বৈজ্ঞানিক ধারা ও নিয়ম আছেই, এবং সে নিয়ম ভাষা সৃষ্টির বহু আগে থেকে আছে, এবং এমনকি সংস্কৃত ভাষা সৃষ্টিরও আগে থেকে ছিল। সেই নিয়ম ধারা কোনো মুনি বা ঋষি দ্বারা আবিষ্কৃত হয়ে লিপিবদ্ধ হয়েছিল। সে লিপি আপাতত লুপ্ত বা দুষ্প্রাপ্য। মুনি ঋষির ভক্তগণ কি বলতে চান যে সম্পূর্ণ স্বাধীনভাবে সত্যের অনুসন্ধান না করে সেই লুপ্ত বা দুষ্প্রাপ্য পুঁথির অনুসন্ধান করাই একমাত্র পথ? তারা তো পুরাণে বহু জায়গায় বিমান রথের কথা পড়েছেন, কিন্তু তারপরে কটি বিমান নির্মাণ করতে পারলেন? পাশ্চাত্য জাতিগুলি নিজেরা সত্য অনুসন্ধান করে এরোপ্লেন নির্মাণ করে দেখিয়ে দিলেন। পাশ্চাত্যরা মুনি ঋষিদের লুপ্ত পুঁথি উদ্ধারের চেয়ে সহজ পথটা অবলম্বন করেছেন, আর তার পরিচয় ফল থেকেই পাওয়া যায়। সত্য সৃষ্টির প্রারম্ভে ছিল, এখনও আছে। একবার যে সত্য আবিষ্কৃত হয়েছিল তা আবার আবিষ্কৃত হতে পারে। ফলিত জ্যোতিষকে যদি সত্যের ওপর প্রতিষ্ঠিত করতে হয় তাহলে তাকে বৈজ্ঞানিক আকার দান করতেই হবে। বৈজ্ঞানিক সত্যনিষ্ঠার সঙ্গে তার সমস্ত ব্যাপারগুলির পরীক্ষা ও পর্যবেক্ষণ করে দেখতে হবে, যাতে বিন্দুমাত্র সন্দেহ থাকবে তাকে তন্ন তন্ন করে না দেখে ছাড়া যাবে না। মনে রাখতে হবে, সত্য সকলের চেয়ে বড়। সত্যের প্রতিষ্ঠা বিজ্ঞানে, তাই জ্যোতিষকে বিজ্ঞানে প্রতিষ্ঠিত করতে হবে। আজকের আলোচনা এই পর্যন্তই। এই সম্বন্ধীয় আলোচনা আমি এর পরবর্তী ভিডিওতেও আরও করব। ফলিত জ্যোতিষের বৈজ্ঞানিক ধারার ওপর আরও আলোচনা আমার করার ইচ্ছা আছে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।